খ্যাতনামা চিত্রশিল্পী। তিনি বাংলার গর্ব, শুধু ক্যানভাসে নয়, তার আঁকা প্রচ্ছদ, মনোলগ, ইলাস্ট্রেশন, পোস্টার, কাঠের ভাস্কর্য অসাধারণ। শিশুরা যখন প্রথম বই হাতে নেয় তার সাথে তাদের প্রথম পরিচয় ঘটে। তার মাধ্যমে শিশুরা জানতে শেখে বাংলার প্রকৃতি, বাংলার মানুষ, ভালোবাসে বাংলাদেশকে। তিনি হচ্ছেন চিত্রশিল্পী হাশিম খান। আমি সামিয়া রহমান আছি আজ যে জলে আগুন জ্বলেতে চিত্রশিল্পী হাশিম খানের সাথে। হাশিম ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি ছবি আঁকছিলেন, ছবি আঁকার মাঝে আমি জানি বিরক্ত করতে নেই, কিন্তু কারণ ছবি তো অনেকক্ষণ ধরে চলে, অসুবিধা নেই। এই ছবি আঁকার ফাঁকে ফাঁকে আমি নিজের অন্য অনেক কাজই করে ফেলি। আমরা একটু গল্প করতে করতে ছবি আঁকা দেখি, যদি আপনার সমস্যা না। কোনো সমস্যা, আমার কোনো সমস্যা নেই। আমি আপনার আসলে পুরো জীবনের গল্পটা শুনতে চাই। আপনার বাবা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন, আপনার মা গৃহিণী ছিলেন, 14 ভাই বোনের এই অজপাড়া গায়ের ছেলে হাশিম খান কী করে আজকের এই বিখ্যাত চিত্রশিল্পী হলেন? এটা তো দীর্ঘ জীবন, আমি বলবো। আমি এখন 75 পার হয়েছি, তো এটা তো দীর্ঘ সময় লাগবে। তো সংক্ষেপে বলি যে আমি আসলে ছোটোবেলা থেকেই ছিলাম খুব কৌতূহলী, এবং কেন যেন মনে হতো আমি সব পারি এবং সব পারবো। হ্যাঁ, একদম ছোটোবেলা থেকে। তো সেই জন্যই আমার মনে হয়, এবং এটা পরে ধীরে ধীরে আমি আরও রপ্ত করেছি, যে ইচ্ছা শক্তিটাকে, যে আমি পারব। প্রথম বর্ষে আর্ট কলেজে যখন ভর্তি হলাম, রং তুলি কিছুই জানা ছিল না তো, এবং আমরা 26 জন পরীক্ষা দিয়েছিলাম এবং 20 জন পাস করেছি। এখন আমার রং ছিল না, আমি রঙের ক্লাস করতে পারি না। সেই প্রসঙ্গে আসবো যে আপনার এতই আত্মকষ্ট ছিল যে তার আগে আমি একটু হাসিম ভাই ওই প্রসঙ্গটা তো যেতে চাই। আমি জানি আপনার বই পড়ার প্রতি খুব আগ্রহ ছিল, এবং সুরেশচন্দ্র নামে আপনার একজন শিক্ষক, সুরেশ চক্রবর্তী, হ্যাঁ চক্রবর্তী, উনি আপনার বোধহয় আগ্রহটা তৈরি করেছিলেন। আসলে বই পড়ার আগ্রহটা আমার বড় ভাই, আমার থেকে মাত্র 2 বছরের বড়, সুলেমান, ডাক নাম ছিল দুদু, আর আমার ডাক নাম ছিল মধু। তো আমরা দুই ভাই পিছিয়ে পিছিয়ে, মধু, দুদু, দুধু, মধু, এই 2 নাম। তো যাই হোক, আমরা পিছিয়ে পিছিয়ে ভাই। তো সে যে কোথা থেকে এই বই পড়ার আগ্রহ পেল ছোটোবেলা থেকে। এবং আমি যখন 3-4-এ পড়ি, তখনই আমি আমার এই যে শরৎচন্দ্রের মেজদিদি পড়ে চোখ পানিতে ভাসাচ্ছি। তারপর এই ধরনের আরও অনেক বই পড়তাম, রূপকথার বই পড়তাম, এবং অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর যেসব যে শিকারের কাহিনী কিংবা ভ্রমণের কাহিনী, সেগুলো তিনি জোগাড় করতেন। আবার ছবি আঁকার আগ্রহটাও তো তিনি তৈরি করে দিয়েছিলেন অনেকটা। সে আমার আগে ছবি আঁকা শুরু করে আমার বড় ভাই সুলেমান খান, তার দেখা দেখি। তার কিন্তু অসাধারণ জ্ঞান ছিল, মাত্র 2 বছরের বড়। পরবর্তীকালে দেখলাম তিনি এই বই পড়া ইত্যাদি নিয়ে তিনি যে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, সেটা হলো কমিউনিস্ট পার্টি, একদম তার কলেজ জীবন থেকে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তে গেলেন। তো যাই হোক, তো এইভাবে যে আমরা ধাপে ধাপে শিখেছি আসলে। আর বই পড়াটা যে কত বড় একটি সম্পদ, বা মানুষকে সহজ করে, মানুষকে শিক্ষিত করে, মানুষকে সাহসী করে, সেটা হচ্ছে বই পড়া। এবং অনেকেই হয়তো জানে না যে আপনি এত চমৎকার ছবি আঁকেন, কাঠের ভাস্কর্য করেন, প্রচ্ছদে আপনার এত অসাধারণ সব ইলাস্ট্রেশন, কিন্তু আপনি যে একজন লেখক সেটা কিন্তু অনেকেই জানে না। আমার লেখক সত্তা কিন্তু সেই ছোটোবেলা থেকে আসে। আমি তখন বিভিন্ন পত্র পত্রিকায় যে ছোটোদের আসর ছিল সেগুলোতে লিখতাম, ছাপা হতো। এবং জানেন, সেই সময় পাকিস্তান আমল, সেই সুদূর করাচি থেকে একটি পত্রিকা বেরোতো বাংলায়, দিগন্ত, সেখানেও আমার লেখা ছাপা হতো। যাই হোক, তো এই লেখালেখিটা খানিকটা শখ, খানিকটা ইচ্ছা, ভালো লাগা, সব কিছু মিলে। কিন্তু আমি ওই গল্পটা একটু শুনতে চাই। আমরা কি ছবি আঁকা শুরু করবো? আমি বসি, আপনি আঁকতে থাকেন, তাহলে গল্প করতে থাকি আমরা। আমি একটু রংগুলো যদি একটু এখানে রাখি। আপনি বসুন, এখানে বসুন, আপনি বসুন, ঠিক আছে। হাশিম ভাই, 1956 সালে আপনি ম্যাট্রিক দিয়েছিলেন, কিন্তু আমি জানি যে রেজাল্টটা ভালো না হওয়াতে বাবা চেয়েছিল ডাক্তারি পড়াতে। একদম খারাপ না, একদম খারাপ না, কিন্তু ডাক্তারি পড়ার জন্য আরেকটু ভালো হওয়া দরকার ছিল। হ্যাঁ, সেটা ছিল না। সেটা ছিল, কিন্তু তিনি খানিকটা শঙ্কিত হলেন। হ্যাঁ, শঙ্কিত হলেন। তো কোথায় পড়বো, কী করবো? হ্যাঁ, ডাক্তারি পড়ার জন্যই তৈরি হচ্ছিলাম, একটু শঙ্কিত হলেন। তখনই আমার এই বড় ভাই সুলেমান, যে আমি ডাক্তারি পড়ার জন্য আমার যে আরও একটু ভালো করা দরকার ছিল, সেটা আমার হলো না। তো যে জন্য একটু শঙ্কিত ছিলেন। তো ঠিক এরকম সময় আমার ভিতরের ইচ্ছাটা, কিন্তু আমার যে তখন যে ইচ্ছা, তাই না, আমি জানি একটি গ্রামের ছেলে ওই সময় এই সেই মফস্বল শহরের চারুকলার
কিচ্ছু না, চাল চুলো নেই সেই চারুকলায়। কিন্তু ওই যে বললাম সুলেমান আমার বড় ভাই, সে মাত্র তখন কুমিল্লায় তার মানে অর্থাৎ চাঁদপুর কুমিল্লা এইখানে, এটাই তার জ্ঞানের বহর। কিন্তু তিনি সেখানে সেই সময় 1955 সালে কুমিল্লায় একটি সাংস্কৃতিক উৎসব হয়েছিল, যেখানে কামরুল হাসান চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। কামরুল হাসান আরও অনেক কিছু করেছিলেন। যেহেতু সুলেমান খানও এবং সেই সাংস্কৃতিক উৎসবটা করেছিল সেই সময়কার কমিউনিস্ট পার্টি, এবং সুলেমান খান কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে তার সঙ্গে যুক্ত ছিল। সে তখন আমার রেজাল্ট শুনে আসলো এবং আমার কোথায় ভর্তি হবো কী হবো, তখন বললো যে আরে ঢাকায় আর্ট কলেজ আছে, বাবা ওকে আর্ট কলেজে দিয়ে দেবো, তো ছবি আঁকার খুব শখ, সুতরাং সে যদি আর্ট কলেজে ভর্তি হয় তাহলে অনেক ভালো হবে। তখন থেকে অনেক ছবি আঁকতেন আপনি? না না, অনেক ছবি না, লুকিয়ে লুকিয়ে আঁকতাম, এবং ছবি আঁকার কোনো জ্ঞানও ছিল না তেমন। কিন্তু ছোটোখাটো জায়গায় যেমন আলাপনী পত্রিকায় শিশুদের পত্রিকা ছিল, সেখানে প্রতিযোগিতা প্রথম হয়ে গেলাম সেই মফস্বল থেকে ছবি পাঠিয়ে। এরকম দুই একটি ছোটোখাটো ঘটনা ছিল, এবং নিতান্ত কৌতূহলে, বাবা কিচ্ছু জানেন না, আমি আরও কিছু জানি না, অনেক বানিয়ে গল্প করেছে যে ইত্যাদি ইত্যাদি, বেশি দিন লাগবে না আমার, আমি নিজের পায়ে দাঁড়িয়ে যাব, 2-1 বছরের মধ্যে দেখো আমি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে এসব করতে পারবো। ওই আগ্রহ থেকে চলে এলাম, একেবারে কৌতূহলী। আপনার স্বপ্ন সার্থক হয়েছে, কিন্তু যেটা বলছিলেন শুরুতে আর্ট কলেজে আপনি টিফিন আওয়ারের পর ক্লাস করতেন না, কারণ রং তুলির পয়সাটা ছিল। তার কারণ আমি যা দেখি যে চারুকলার শিক্ষার জন্য যেসব রসদ তখন দরকার, রং তুলি কাগজ সবই ছিল ইংল্যান্ডের তৈরি। তখন এই রঙগুলোর চায়না দাম বা ইন্ডিয়ার কোনো জিনিস তখন না, ছিল না। এই রঙগুলো তখন কেনা ছিল আমাদের নিম্ন মধ্যবিত্তের পরিবারের মানুষদের জন্য কষ্টকর, এবং আমার কোনো ধারণাই ছিল না, যেই জন্য মাত্র 30 টাকা দিতেন বাবা আমাকে খরচ, এটা দিয়ে 2 বেলা খাওয়াও যায় না। আমি আমার থাকার ব্যবস্থা করেছি নানানভাবে, সেগুলো এখানে গল্প করার দরকার নেই। হ্যাঁ, সেই গল্পগুলো গল্পগুলো খানিকটা হলো আমার ফুফাতো বোন রুমেন নেসা, নামটি আমি তার কাছে এত কৃতজ্ঞ যে তার বাড়িতে উঠব বা একরকম তার আশ্রয় থাকব, এটা তিনিও ভাবেননি, আমি না। একেবারে একটা মানে নাটকীয় ঘটনায় ঢাকায় এসে যেখানে থাকার আমার কথা ছিল, যেখানে থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল, খুঁজে পেলাম না। তারপরে চকবাজার দাঁড়িয়ে আছি, শুধু জানতাম যে আমার ফুফাতো বোন এখানে থাকে, এবং বাবা আমাকে যে টাকা দিয়ে পাঠিয়েছিলেন সেটা হলো পাট বিক্রির টাকা। সে পাট কিনেছিল আমার এক ফুফাতো ভাই সালামা, এই রুমন্নেসার বড় ভাই, বলে তুই যখন ঢাকায় যাচ্ছিস ওদের বাসে যাস, বেগম বাজারে ওদের বাসা, মৌলভীবাজারে আইয়ুব আলী তোর ভগ্নিপতি, সেখানে মুদি দোকান আছে, গ্রোসারি শপ আছে, তুই খুঁজে পেয়ে যাবি এই ঠিকানা। এবং সেই ঠিকানা খুঁজে খুঁজে হয় না সেই দিন, কারণ যার বাড়িতে ওঠার কথা ছিল আমার এক মামা, তিনি কোনো কারণে ঢাকা থেকে চলে গেছেন, তার ঘরের তালা। তো এই এমন একটা বিপর্যয়, কোনো দিন ঢাকায় আসে না একেবারে বাচ্চা একেবারে। হ্যাঁ, 15 বছরের একটি ছেলে চক বাজারে দাঁড়িয়ে, ঠিক আছে, আমার সঙ্গে বন্ধু এসেছিল, আমার ক্লাস ফ্রেন্ড, সেও মানে ইঞ্জিনিয়ারিং পড়বে, সেখানে ভর্তি পরীক্ষা দিবে। সে মাত্র আমার থেকে একদিনের অভিজ্ঞ ঢাকা শহরে, সে গুলিস্তান সিনেমা দেখতে এসেছিল, শীতাতাপ, হ্যাঁ ওটাও একটা বিরাট ব্যাপার ছিল তখন, একটি শীতাতাপ মানে এয়ার কন্ডিশন হল, সিনেমা হল। তো যাই হোক, সে বলে চল আমার ভগ্নিপতির ফতুল্লা থাকে, সেখানে চল যাই গিয়ে, তুই কালকে বাসে করে সেগুন বাগিচায় আর্ট কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চল, আবার আমরা দুজনই তুই আমার সঙ্গে থাকবি। এইরকম একটা অবস্থাতে চকবাজার বাসে চড়বো, এমন সময় দেখি আমাদের গ্রামের একটি ছেলে, এই শার্ট পরা লুঙ্গি পরা, সে আমাকে দেখে যে কিরে মধু তুই এখানে, আমি ডাক নামটি বললাম, মধু তুই এখানে কেন? আমাকে তখন হাসান খান কেউ চেনে না, মধু হিসেবে চেনে, মধু তুই এখানে। আর এই ছেলেটি যে স্কুলে পড়তাম সেই স্কুলে সেও পড়তো, কিন্তু সে নাটকে সে খুব হাসির রোল করতো, হাসির অভিনয় করতো। তো সে বেশ 2-3 বছর আগে ভাগ্যের মানে একটা চাকরি বাকরি করার জন্য আসে, বেশি পড়ায়নি স্কুলে। তখন আমি বললাম যে এরকম আমি রবীন্দ্রনাথ বাবুর বাসায় খোঁজ দিচ্ছি, আমার যে ফুফাতো বোন, আমি চিনি তো বাবুর বাসা, তো আমি যাই, এই তো কাছে চল, এইভাবে নাটকভাবে চলে গেলাম। তো তারপরে কিন্তু আমি বাবুর কাছে প্রায় 6-7 বছর ছিলাম। আমি পরবর্তীকালে আবার আমি নিজেরা বাসা নিলাম দুজনে মিলে। তো সে অনেক কাহিনী, তো এই বাবু আমার জন্য অনেক। কিন্তু মাসে 30 টাকায় আপনার আসলে চলতো না, তখন আপনি গ্রাসাচ্ছন্দের জন্য কী করেছেন? ওই যে মানে, কারণ আমার যে পয়সা বাবার কাছে পেতাম, ভয় বলতাম না, কারণ
যদি এত খরচের কথা বলি, কারণ আমাদের অনেকগুলো ভাই বোন ছোটো। চোদ্দ তারপরে আমার ভাই বড় বোন ভাইকে আপনারা। তিনি মানে কুমিল্লা বিক্রি করে তাকে একটু মাস ভাড়া দিতে হয় তাকে। আমি যদি টাকা চাই, রং তুলি টাকা চাই, সোজা বলবো চাঁদপুরে বাসার কাছে চাঁদপুর কলেজ আছে, এখানে পড়ো, যা হয় পরে দেখা যাবে। এই ভয় বাবাকে কিচ্ছু বলি না। কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে আমি 1 বছর কাটিয়েছি এবং তখনই ঠিক করেছি যে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু কী করে দাঁড়াবো? তখন কচি কাঁচার মেলার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেল। রুকনুজ্জামান খান দাদা ভাই রুকনুজ্জামান খান দাদা ভাইয়ের সঙ্গে একদম কচি কাঁচায় সারাদিন কচি কাঁচা মেলা পড়ে থাকতাম, কারণ রং তুলি ছিল না বলে আমি ক্লাসও ঠিক মতো করতে পারতাম না। আমার ক্লাস টিচার ছিলেন কিবরিয়া সাহেব, মোহাম্মদ কিবরিয়া, নাম করা শিল্পী, খুব ভালো মানুষ হতো। তিনি একদিন বললেন, কী হয়ে তোমাকে তো টিফিনের পরে ক্লাসে দেখি না, তুমি কোথায় যাও? আপনি তুমি তো- বলেছিলেন? না, আমি তো আমার অভাবের কথা কিচ্ছু বলি, আমি স্যার চেষ্টা করি বলে, তুমি এত সুন্দর স্কেচ করো। তিনি আমাকে সাহস দিলেন, তোমার ড্রয়িং স্কেচ খুব ভালো, কারণ আমার কাছে আছে শুধু একটি কালো কালি, তুলি, কলম আর কয়েকটি পেন্সিল। রঙের তুলিও কিনতে পারিনি, একটা পুরো বছর চলে গেল। ওয়াটার কালারের ক্লাসগুলো আমি করতে পারিনি, 1 থেকে 2টি ক্লাস বন্ধুদের কাছ থেকে রং তুলি নিয়ে করেছি। এরপরে পরীক্ষা দিলাম, আমি ভাবিছিলাম পরীক্ষা ফেল করব, কিন্তু আমি ফেল করিনি। 6 জন ফেল করেছিল এবং 20 জন পাশ করেছিল। আপনি 21তম ছিলেন? না, 21তম না, 21 জন পাশ করেছিল। দেখলাম বন্ধুদের সঙ্গে রেজাল্ট দেখতে যাইনি, রাত্রে লুকিয়ে গিয়েছিলাম। হানিফ মিয়া দারোয়ান, দশাশী দারোয়ান, আইন মানেন, নিয়ম মানেন, কিছুতে ঢুকতে দেবে না। বহু আমি দেখে চলে আসবো। বলে, কেন বিকেলে আসলেন না আপনি? কেন তুমি আপনি মানে এখন অসময়ে আসলেন? দেখে তারপরে দেখলাম যে 21 নম্বর ইন অর্ডার অফ মেরিট দেওয়া হয়েছিল, 21 নম্বর আমার নাম নেই। আমি কিন্তু খুব অবাক হয়ে গেছিলাম। তাহলে আমি নিজের কোনো রং, আমার কোনো স্টাডি ছিল না জল রঙে, কী করে আমি পাস করলাম? হ্যাঁ, তারপরে ওই যে মানে 19 নম্বর আমার নাম। তখন সেদিন প্রতিজ্ঞা করেছিলেন? সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আমি 1 নম্বরে যাব আগামী 4 বছর। এবং আমি আপনি গিয়েছিলাম, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন? আমরা কয়েকজন 4 জন পেয়েছিলাম, আমরা ফার্স্ট ক্লাস। আমি শুনেছি আপনার প্রথম উপার্জনের টাকা বোধহয় 12 টাকা ছিল, সেটা দিয়ে আপনি। হ্যাঁ, ওই যে কচি কাঁচার মেলা করতাম, দাদাভাইয়ের সঙ্গে অনেক কাজ করতাম। একদিন দাদাভাই ঈদ সংখ্যার জন্য আমাকে বললেন, ইত্তেফাকে, কারণ ইত্তেফাকে তখন কচি কাঁচা মেলা অফিস ছিল। দাদাভাই আমাকে বললেন যে তুমি তো ছবি টবি আঁকো। তখন আমার কিছু কিছু ছড়া লেখা আমার ইলাস্ট্রেশনে ছাপা হতো। ইত্তেফাকের কচি কাঁচার আসলে ছাপা হয়েছিল। এবং কবি হাবিবুর রহমান, তখন তিনি দেখতেন দৈনিক আজাদের যে মুকুল মাহফিল, সেখানেও আমার ছড়া এবং ছবি, আমার ইলাস্ট্রেশন এরকম ছাপা হতো। ওইটা দেখি দাদাভাই বললেন যে তুমি ঈদ সংখ্যার জন্য আমাদের কাজ করতেছে শিল্পী মুর্তজা বশির, তো তুমি আমার আসরের জন্য কিছু ছবি এঁকে দাও। আমি তো অবাক হয়ে গেলাম যে দাদাভাই আমাকে বলতেছে যেখানে মুর্তজা বশির আঁকবে, তিনি নামকরা শিল্পী, আর আমি কী করে আঁকবো? কী যে পরিশ্রম করেছিলাম 2টি ইলাস্ট্রেশন করে, সারা রাত জেগেছিলাম যে গল্পের শিরোনাম লেখার জন্য। আমি সারা রাত, 2 দিন সারা রাত, মাত্র 4টি কাজ করার জন্য 2 দিন সারা রাত। হ্যাঁ, কিন্তু আমার পরিশ্রমের ফসলটা ফলপ্রসূ হয়েছিল। দাদাভাই খুব আনন্দের সঙ্গে চেপেছিলেন। এবং কয়েকদিন পর সবচেয়ে আনন্দের ছিল সেই ইত্তেফাক ঈদ সংখ্যার শেষ পৃষ্ঠায় কলাম করে ছাপা হয়েছিল, এবারের ঈদ সংখ্যা প্রচ্ছদ ও অন্যান্য ছবি এঁকেছেন শিল্পী মুর্তজা বশির। এবং আসরের জন্য আরও কিছু ছবি এঁকেছেন তরুণ শিল্পী হাশেম খান। এটা অনেক আমি গর্বের তখন ব্যাপার ছিল না? 2য় বর্ষের ছাত্র। চিন্তা করতে পারেন আমি, এটা আমার জন্য কত শিক্ষকদেরকে অহংকার। দেখিয়েছিলেন সেটা? না, ভয় ভয় দেখায়নি কাউ। আর আরেকটা হলো, বন্ধুবান্ধবদের ভয় ভয় দেখিয়েছে। হ্যাঁ, তারা বললো যে তুই আঁকছোস না, কী আঁকছে, তুই কী করে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেগুলো সব হাসির গল্প। কিন্তু আমি একটা বিষয় জানি, আপনি যখন বাইরে থেকে ঢাকায় দাদা ভাইয়ের কাছে ছবি এঁকে পাঠাতেন বা লেখা পাঠাতেন, সেটা ওখানে অন্য কাহিনী। ওখানে হ্যাঁ, আবার আপনি বোধহয় লিখে দিতেন যে ছবি কিভাবে কত মাপে ছাপা হবে, কিছু একটা লিখে দিতেন। দাদা ভাই সেটা নিয়ে আশ্চর্য হয়েছিলেন যে আমি বাচ্চা ছেলে। ভর্তি হওয়ার আগে ওই মানে তখন তো অবসর সময়, রেজাল্টের সময়, তো তখন আমার বোনরা সব চিটাগং শহরে, রাজশাহী শহরে রেখে থাকে, বড় বোনরা, তারা বলে বেরিয়ে যায়, এইটা তো সময় 3 মাস রেজাল্ট। আমি কিন্তু যাইনি, আমি সোজা মায়ের কাছে গ্রামে ফিরে গেছি। আমাদের এই যে মানে খেতে যারা কাজ করতো, সারা দিন রাত এই খেতে, এই জমিতে আমি কাজ করতেছি।
আমি এক বুক পানিতে থেকে সারাদিন এই কচুরি পানা বেচেছি, ধানের মানে সেই ধান বেচেছি, ধানের গাছকে ঠিক করেছি, কারণ হঠাৎ বৃষ্টি হয়ে পানি হয়ে গেছিলো। একসময় মা আমাকে খোঁজ দিয়ে দিয়ে বহু লোক পাঠিয়ে সেই চরের এক বুক পানি থেকে উঠিয়ে নিয়ে আসলেন। বিকেলবেলা আমি যখন আসলাম, আমার চামড়া কুঁচকে কুড়ে আমাকে আগুন জ্বালিয়ে চারদিকে তারপর আমাকে গরম করে সুস্থ করা হয়েছিল। আমি অসুস্থ হইনি, আমি হাসতেছি। 3-4জন মিলে, আমার জেঠি, আমার চাচি, মা, বড় বোনরা মিলে তখন আমাকে তাপ দিয়ে দিয়ে সুস্থ করে। সেই সময় আমি কিছু লেখা আঁকা এই যে সেই গ্রাম থেকে দাদাভাইকে পাঠাতাম। তো অন্যান্য আসরে ছাপত, কিন্তু দাদাভাই ছাপলেন না। দাদাভাইয়ের উপর খুব রাগও হলো। দাদাভাই আমার কোনো লেখা কচিকাচারে ছাপা হয় না। আর্ট কলেজে ভর্তি হওয়ার পরে আমি একদিন একটা অনুষ্ঠানে আহমদুজ্জামান চৌধুরী, এই যে আমাদের সিনেমা জগতের মানে 2 বছর হলো সে প্রয়াত, আমার বন্ধু ছিল, চাঁদপুরের বাড়ি তার। দুজনের সঙ্গে একটা প্রতিযোগিতা ছিল লেখালেখি। হ্যাঁ, কোনো একটা লেখা লেখালে বলে, দেখ আমার লেখা ছাপা হয়েছে, তোর লেখা ছাপা হয় না। তো এই যে বন্ধুত্ব, তো সেই একদিন আমাকে নিয়ে গেল যে তোর দাদাভাইয়ের ভর্তিটা আজকে চল, আজকে কচিকাছার মেলার এবং মুকুল ফৌজের রবীন্দ্র নজরুল জয়ন্তী হচ্ছে ফজলুল হলে বিশ্ববিদ্যালয়ে। ওর সঙ্গে গেলাম, দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হলো। বলে তুমি অফিসে এসো। পরের দিন তার অফিসে গেলাম। অনেক একদম হেঁটে হেঁটে, কোনো রিক্সার পয়সা নেই, কিচ্ছু নেই। আমি থাকি তখন জেলখানার সামনে। এখান থেকে হেঁটে হাটখোলা রোডে গিয়েছিলাম। 9 নম্বর হাটখোলা রোড থেকে তখন প্যারামাউন্ট প্রেস থেকে ইত্তেফাক বের হতো। সেই সময় দাদাভাই কাজ করছিলেন, তখন বোধহয় 11টা বাজে না 11:30 বাজে। প্রচণ্ড খিদে আমার তখন। দাদাভাই বললেন, বসো তুমি, আমার কিছু কাজ আছে, এগুলো দিয়ে নেই। তো বলে যে তুমি চা খাও। আমি চা খাওয়ার খুব অভ্যাস নাই, দিলে খাবো, কারণ আমি জানি চা খেলে তাও আসতে পারে, কারণ আমার খিদে তখন। বিশ্বাস করুন, তখন দাদাভাই আমাকে 2টো বড় বড় রসগোল্লা কিনতে বলে এবং 2টো নিমকি। আমি জীবনে এত সুস্বাদু রসগোল্লা কবে খেয়েছি আরও আমি জানি না, কিন্তু এই স্মৃতি আমার জন্য একটু আবেগপ্রবণ হয়ে যায় এখন। ওই যে দাদাভাইয়ের যে একটা স্নেহের পরশ প্রথমে, তিনি কাজ করলেন, এমন সময় সবাই তটস্থ হয়ে গেল। কী ব্যাপার, যে ইত্তেফাকের তার গাড়ি এসছে, ইত্তেফাকের সম্পাদক নেমেছেন গেইটে, সবাই তটস্থ হয়ে গেল। এবং দাদাভাই বললেন যে তুমি একটু বসো, এখানেই বসো, আমাদের ইত্তেফাকের সম্পাদক তফাজ্জল সাহেব এসছেন, তাকে তিনি আমাদের সঙ্গে মিটিং করলেন, কোনো আপনি তুমি এখানে বসতে হবে। তারপর দাদাভাই বললেন যে তুমি যে আমার কাছে লেখাগুলো পাঠাতে, তোমার লেখা দেখে বোঝা যায় যে এটা কাঁচা হাতের লেখা, কিন্তু তুমি যে ছবি এঁকে পাঠাতে, সেই ছবিগুলো তুমি আবার সেখানে লিখে দিতে যে টু বি রিডিউসড ডিসে, মানে ডাবল কলাম, টু বি রিডিউসড 1 কলাম। তুমি এটা তো টেকনিক্যাল টার্ম। মফস্বলে চাঁদপুর শহর থেকে একটা ছেলে লেখা পাঠাচ্ছে, সে কি করে এই টেকনিক্যাল এই বিষয়গুলো জানে? এই পুরো ইত্তেফাক অফিসে সমস্ত ব্লকের মাপ, ছবির মাপ আমি দিই, এবং ঢাকা শহরে, শুধু না বাংলাদেশে এই টার্মগুলো জানে, এই বিষয়গুলো জানে, এরকম লোক নাই। যেই জন্য তোমাকে আমাদের অবিশ্বাস হয়েছে যে তুমি নিশ্চয়ই বয়স্ক লোক, তুমি ধরা দিচ্ছ না, বা তুমি মানে এই সন্দেহবশত ওনারা ছাপাতেন এবং না। তখন তিনি তার ড্রয়ার থেকে সেগুলো বার করলেন, আমার লেখাগুলো সব এরকম বান্ডেল করা একটা খামি ছিল, এবং বলে তুমি কি ব্লগ দেখেছো কখনো? না। তো না দেখে তুমি ব্লগের কথা কী করে লেখো? তখন আমি বললাম আমি খুব পড়ুয়া, মৌচাক, তারপরে সন্দেশ, আমার ঠিক মনে নেই মৌচাক অথবা সন্দেশের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী করে ছবি ব্লগ হয়, কী করে ছবি আঁকা হয়, ইলাস্ট্রেশন কী করে হয়, ফটোগ্রাফি কী করে হয়, এবং সেগুলো কীভাবে আবার ছাপার জন্য তৈরি হয়, আমি পুরোটা ডিটেল পড়েছি। সেটা পড়ে পড়ে কিন্তু সেই জ্ঞান থেকে আপনাকে লিখে দিতাম টু বি রিডিউসড, টু বি রিডিউসড। হাসিম ভাই, আপনার রং তুলি কেনার পয়সা ছিল না, আপনি যার জন্য আধপেটা খেয়ে থাকতেন, কিন্তু সেই মানুষটা যখন 2000 টাকা ইনকাম করা শুরু করলেন, সেই সময় 2000 টাকা দিয়ে ঢাকা শহরে 10 কাঠা প্লটও কেনা যেত, মানে জমি কেনা যেত। এই গল্পটা আমি অনেককেই করি, কিন্তু সেই টাকা দিয়ে আপনি রং তুলি কিনেছিলেন। হ্যাঁ, তারপরে আমার ওই দাদাভাইয়ের হাত ধরেই কিন্তু ইত্তেফাক থেকে আমার 12 টাকা প্রথম উপার্জন। সেটাকে ওই যে বিক্রি করেছিলেন রসগোল্লা? সেই টাকা, হ্যাঁ, সেই টাকা দিয়ে 1 কেজি রসগোল্লা কিনেছিলাম, নিয়ে গিয়ে বুবুর বাসায় বুবুর কাছে দিলাম,
বলে কী ব্যাপার তুই হঠাৎ রসগোল্লা কিনবি কেন? বাবু আজকে আমার আয় করেছি 12 টাকা। বাবু খুব খুশি, পরে আমাকে বলতে আমি রসগোল্লা আনতাম, তুই নিজের টাকা খরচ করলি কেন? প্রথম মানে এটা আমার আনন্দ। হাবিবুর রহমান মল্লিকের সঙ্গে আমার বন্ধুত্ব, আমি যখন স্কেচ করতে যেতাম মাঝে মাঝে ওই যে বললাম আমদুজ্জামান চৌধুরী, আমি শুক্র শনিবার দিন স্কেচ করতাম, আর এই 2-3জন থাকতো আমার সঙ্গে লেখকরা, ওরা গল্প করতো আর আমি লেখার গল্প করতাম, ছবি আঁকার গল্প করতাম। সে সারাদিন থাকতাম আর আমরা খুবই সেই যে সদরঘাটের ইটা হোটেল, আপনি বুঝছেন ইটা হোটেল কি? ওই যে আমাদের ইয়েরা ফেরিওয়ালারা, পাশের হোটেল। রিক্সাওয়ালারা একদম রাস্তার পাশে, আমরা ওখান থেকে মানে খাবার কিনে নিয়ে বুড়িগঙ্গায় নৌকা ভাড়া করে বুড়িগঙ্গায় বসে বসে খেতাম। বাহ, কি চমৎকার। হ্যাঁ হ্যাঁ, খুব এত সুস্বাদু, এত খাবার ছিল না, সে অসাধারণ, কারণ গরম গরম সব ওই শান্তিতে করে নিয়ে যেতাম। তো এই ছিল তখনকার জীবন। তো সেই সময়ই এই যে হাবিবুর রহমান একদিন মল্লিক বললো, চাকরি কি সেই সময় পেয়েছিলেন? হ্যাঁ, তখন হাবিব মল্লিক বললো চলো তো হাবিব ভাইয়ের কাছে যাই, তুমিও অভাবী আমিও অভাবী, একটা কিছু কাজ করি না। হাবিব ভাই আমাকে চিনতেন, কারণ তার ওখানে উকিলের মহাফিলে আমার লেখা ছাপা হচ্ছে। তো বললো যে করো, আর তোমাকে না আমি একটা ভালো কাজ দিই, আমার বই দুটি তুমি ইলাস্ট্রেট করবে 4 রঙে। তখন 4 রঙের ছোটোতে বই বের হয় না, আমি তোমার ইলাস্ট্রেশন দেখেছি। আমি হাবিব ভাই আমি যা পারবো না, এমনি ছোটোখাটো কাজ দেবো, বলে সেটাও দেবো। এই যাতায়াত শুরু করি আমরা। তো এই যে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলা হলো, এর মধ্যে এক্সিবিশন হলো, আমার দুটি জল রঙের ছবিও মানে কিনলো, দেখলাম যে USIS, আমার হাতে কিছু পয়সা আসলো, মানে বোধহয় 20 টাকা একটি, আর আরেকটি বোধহয় 25 টাকা একটি ওয়াটার কালার, দুটি ওয়াটার কালার, এবং মিস্টার জনসন কিনস। হ্যাঁ, আমার দারুণ উৎসাহ, তখন আমি 3rd ইয়ারে পড়ি, 3rd ইয়ারে উঠেছি এরকম সময়, কিন্তু অভাব রয়ে গেছে। এরপরে কিন্তু এই হাবিব ভাই একদিন বললেন যে আমি তোমার জন্য একটা প্রজেক্টে হাত দিয়েছি, একদম মানে তোমার জন্য না, আমরা ভাবছিলাম এখন তুমি যদি দেখো যে আমেরিকার যে ক্লাসিক সাহিত্যগুলো এখান থেকে বাংলায় অনুবাদ শুরু হয়ে গেছে, আমরা চাইতেছি এই ক্লাসিকটা যদি তুমি সাকসেসফুল একটা পরীক্ষা দিতে পারো, তো তুমি যদি মনে করো ইংরেজি বইয়ের মতো কাছাকাছি করতে পারো তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জল রঙ করে আরম্ভে, এবং তুমি যদি নতুন কিছু করতে চাও এটা কিন্তু তোমার পরীক্ষা, যদি তুমি পাশ করো তাহলে এই সিরিজে বেশিরভাগ বই তোমাকে দেবো, হয়তো সবই দেবো, আমাদের অনেক বই পেতে পারে। আমি সেটা করে নিয়ে গেলাম এবং নতুনভাবে করেছিলেন, হ্যাঁ, কিছুটা ওখান থেকে জর্জ ওয়াশিংটনের চেহারাটা নিয়েছি, নিয়ে একটু নতুনভাবে একটা জল রঙের প্রচ্ছদ করেছি। তখন কিন্তু জল রঙের প্রচ্ছদ এখানে ছাপার যে পদ্ধতি সেটাও খুব ভালো ছিল না, হাফটন 4 রঙের ব্লক হতো, অফসেট মেশিন ছিল না তখন, 1958 সালের কথা। তারপরে ওই যে মানে যেদিন নিয়ে গেলাম খুব মানে দূর পক্ষে হয় ফেল নয়তো পাশ করবো। ইতিমধ্যে হাবিব ভাই থেকে ফোন করতেছে, একদম পরিষ্কার বাংলা বলতেছে, মিস্টার জনসন তুমি কি আমার ঘরে একটু আসবে, খুব জরুরি, চলে আসো। কিছুক্ষণ পরে দেখি যে মানে সেই লালনের একটা কবিতা আবৃত্তি করতে করতে জোরে একজন আসতেছে, যদিও সেটা বাঙালি নয় যে সে আবৃত্তির উচ্চারণ থেকে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় বলে তিনি এসে ঢুকে বলে সুইং করে দরজা, এগুলো কী হবে শুনছো আমার আবৃত্তি, এখন ঠিক হচ্ছে না, বলে তোমাকে আরও 3 মাস প্র্যাকটিস করতে হবে, এত তাড়াতাড়ি হবে না, হ্যাঁ তোমার উচ্চারণ এখনও সেই ইংরেজি সেই আমেরিকান উচ্চারণ রয়ে গেছে, বাংলা উচ্চারণ তোমার এটা একদিনের ব্যাপার না, বসো। দেখুন যে হাবিব ভাই অত্যন্ত সম্মানী লোক সেখানে, তিনি ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন বিভাগের প্রধান, অর্থাৎ জনসনের পরপরই তার অবস্থা, জনসন হলেন কালচারাল সেক্রেটারি। তো বললো যে এই ছেলেটিকে, বলে ওর সঙ্গে তোমার পরিচয় করে দিচ্ছি, তুমি যার ওয়াটার কালার কিনছো হাসেম 2টা, তুমি সে হাসেম, ফার্স্ট ক্লাস, একদম বুকে চড়ে ধরলো, খুব ভালো, হাবিব শুরু করে দাও। সেই শুরু। হাসিম ভাই, আমাকে না এই পর্যায়ে একটা বিরতি নিতে হবে, কারণ আপনার কাছে আমার আরও অনেক গল্প আছে, বিশেষ করে সোনার বাংলা, শ্মশান কেন, সেই অসাধারণ সব পোস্টার, বা আপনার রাজপথের মিছিলে যাওয়া, বঙ্গবন্ধুর সাথে পরিচয়, সংবিধানের প্রচ্ছদ, সব কিছু গল্প শুনবো, কিন্তু একটা বিরতি নিয়ে আমি আসছি।
ছবির মধ্য দিয়ে বাংলার মানুষকে, প্রকৃতিকে, আমাদের অধিকারকে মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি এত অসাধারণ সব প্রচ্ছদ করেছেন, তিনি এত অসাধারণ সব ছবি এঁকেছেন। দর্শক, আপনারা জানেন আমরা যে জেলায় আগুন জ্বালাতে আছি চিত্রশিল্পী হাশিম খানের সাথে। হাশিম ভাই, আপনি আঁকছিলেন, আপনাকে বিরক্ত করলাম, বারবারই বিরক্ত করছি। কি আঁকছিলেন? এটি আমাদের নভ থিয়েটার, হ্যাঁ হ্যাঁ, তার একটি বাইরে কাঠের ভাস্কর্য করা হবে। ভিতরেই একটি মিউরাল। সো এই মিউরালটি হবে টেরাকোটায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজাইনটি দেখেছেন। তিনি এটিকে আরও ভালো করার জন্য, সুন্দর করার জন্য কিছু লেখা কমিয়ে লেখাগুলো তিনি কিছু কিছু মানে সাজেশন দিয়েছেন। তো সেটা এখন আপনি তো মৃৎশিল্পের উপর কাজও করেছেন এশিয়া ফাউন্ডেশনের একটা বৃত্তি নিয়ে। না, আমি চারুকলা থেকে যখন 5 বছরের আমাদের কোর্স শেষ হলো, ঠিক তখনই এশিয়া ফাউন্ডেশন সেই সময়ে মানে 2 বছরের জন্য চারুকলায় একটি প্রজেক্ট নিল সিরামিক্সের উপরে, মৃৎশিল্প। তো সেখানে আমরা 5 জন ছাত্র মানে রিসার্চ স্কলার হিসেবে কাজ শিখেছিলাম। আমি না আপনার একটু ওই প্রসঙ্গে আসতে চাই, যেটা বললাম যে সোনার বাংলা শ্মশান কেন এত অসাধারণ সব কাজ আপনারা দেখেছি। আপনি একেবারে আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছিলেন এবং সেই সময় যত পোস্টার, আমি একটা ঘটনা জানি, 6 দফার যে ওই যে হোটেল ইডেনের সামনে যে মঞ্চটা করা হয়েছিল ব্যাক স্টেজে, 6 দফার একটা নকশা আপনি বোধহয় করে দিয়েছিলেন মঞ্চে। সেই ঘটনাগুলো একটু শুনতে চাই। আসলে ওই যে আমি যেটা প্রথমেই বলেছি যে আমার ঔৎসুক্য, সব বিষয়ে কৌতূহল আমাকে অনেক দূর নিয়ে এসেছে। চারুকলায় ঢাকা চাঁদপুর শহরে যখন গ্রাম থেকে এসে ভর্তি হলাম 1952 সালে, তখন আমি 7ম শ্রেণীতে ভর্তি হলাম। মাত্র 15 দিন ক্লাস হওয়ার পরই যে ঘটনা ঘটলো ঢাকা শহরে ভাষা আন্দোলনে, যে ছাত্রদের উপর গুলি করা হলো, সেই গুলিতে আমাদের সালাম, বরকত, জব্বার এরা অনেকেই শহীদ হলেন। এবং 23শে ফেব্রুয়ারি তার প্রতিবাদে চাঁদপুর শহরে সে হরতাল ডাকা হলো, মিছিল হবে ইত্যাদি। আমরা এই হরতাল কি মিছিল কি কিছুই জানি না, কোনো অভিজ্ঞতাই নেই। আমি যথারীতি স্কুলে আসলাম, বাবা শুধু বলে দিলেন, বাবা সেদিন আমাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তিনি মফস্বলে চলে গেলেন তার কাজে, অফিসের কাজে। তো শুধু বলে গেলেন যে আজকে তো হরতাল, তোরা স্কুলে যা, কিন্তু কোনো মিছিল টিছিলে যাবি না, হরতাল হলে ক্লাস না হলে সোজা বাসায় চলে আসবে। ভালো। তো আমরা গেলাম, আমাদের অঙ্ক পিরিয়ড, অঙ্কের শিক্ষক আসলেন, হ্যাঁ, রাজেন্দ্র বাবু। তিনি এসে যেন অন্য দিনের মতো স্বাভাবিক না, বসলেন, ডাস্টার নিলেন, ব্ল্যাকবোর্ডটা মুছলেন, বলল যে এসে আবার চেয়ারে বসলেন, বললেন কি যে আজকে তোমাদের কি ক্লাস নেব, তোমরা তো শুনেছো আজকে সারাদিনই চাঁদপুরে হরতাল ডেকেছে, একটু পরেই মিছিল বেরোবে। তো আমি জানি না, এখন আমাদের তো নিয়ম ক্লাস করানো, তো আমি সেই জন্যে এসছি। আর তখন আমরা 2-1 জন জানতে ছিলাম, স্যার কী হয়েছিল, কেন এটা হলো, কেন ছাত্রদের মারলো। তিনি একটু একটু করে তিনি যা জানেন সেটা বলতে লাগলেন। এমন সময় আওয়াজ শুনলাম রাস্তা থেকে যে রাষ্ট্রভাষা বাংলা চাই, হ্যাঁ, তারপরে ছাত্র হত্যা চলবে না, হ্যাঁ, এই ছাত্র হত্যার বদলা চাই ইত্যাদি এই ধরনের। তো ঠিক ওই বয়সে একটা উত্তেজনা অনুভব করলাম তখন। আমি ছিলাম 2টি বেঞ্চের পরে, সামনে ছিলাম না, সবসময় 2-3টি বেঞ্চের পিছনে বসতাম। কারণ আমি যে বললাম বই পড়ার বাতিক, আমি ক্লাসে বসে বই পড়া, হ্যাঁ, ক্লাসে বসেও কিছু কিছু বই শেষ করতাম। তার কারণ হলো খুব দ্রুত আরেকজনকে বইটা দিতে হবে, কারণ একটা লেনদেন ছিল, প্রায় এরকম আমাদের 10-12 জন মানুষ ছিল তখন। চাঁদপুর শহরও শুরু হয়ে গেছিলো, এসেই আমরা যাই হোক। তো এমন একটা অবস্থাতে হলো কি, গেট বন্ধ ছিল, ছাত্ররা, কলেজের ছাত্ররা এবং জনতা সেই মানে রেলিংয়ের দেয়াল টপকে ভিতরে ঢুকে গেল। আমাদের ক্লাসের সামনে খুব চড়া বারান্দা, তোমরা কেন বসে আছো, বেরিয়ে আসো, প্রতিবাদ জানাও, বলো রাষ্ট্রভাষা বাংলা চাই। হ্যাঁ, 1-2বার গেল, কেউ কিছু বলে না। তারপরে ওরা মানে আমাদের রাজেন্দ্র স্যার বললেন যে তোমরা কিন্তু ভিতরে ঢুকো না, বারান্দায় থেকে বলো। তো
তোমরা বলো না অন্তত আমাদের সঙ্গে। তো আমরা বলে ফেললাম। এখন আমি প্রথম বলেছি কিনা আমি জানি না, আমার সঙ্গে সঙ্গে অনেকে বলে ফেললাম, আমি খুব উত্তেজনা অনুভব করছিলাম। তারপরে তোমরা আজকে ক্লাস করবে না, আজকে হরতাল, বেরিয়ে আসো, বলো রাষ্ট্রভাষা। আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যেতেই দুজন ছেলে ভিতরে ঢুকে বলে, আসো তুমি। আমাকে একদম টেনে বের করে নিয়ে গেল। দেখতে দেখতে দেখি যে আমি, তারপরে দেখি যে আমার পিছনে পিছনে আমাদের ক্লাসের ছাত্ররা বেরিয়েছে। সেই শুরু। এবং তারপর দেখি ধপধপ আওয়াজ, কারণ কাঠের সিঁড়ি ছিল আমাদের দোতলা বিল্ডিং, অর্থাৎ উপরে ক্লাস থেকেও নেমে যাচ্ছে ছাত্ররা। তারপরে আপনি একেবারে আওয়ামী লীগের সাথে মানে যে সম্পৃক্ত ছিলেন? আওয়ামী লীগ ছাত্র লীগের ছিলাম তো। আসলে জনগণের যে কোনো দাবির সঙ্গে আমি সবসময় যুক্ত থাকতাম। আমি একটা ঘটনার কথা শুনতে চাই। এই যে বইয়ের প্রচ্ছদ আঁকা বা ইলাস্ট্রেশন বা কাঠের ভাস্কর্য, এক্ষেত্রে সংবিধানের যখন আপনি বইয়ের প্রচ্ছদটা করলেন, তখন আপনার একটা ঘটনা আছে, বঙ্গবন্ধুর সাথে আপনার দেখা হওয়া, বা উনি বলেছিলেন যে সেটি হলো দেশ স্বাধীন হওয়ার পরে একদিন 1972 সালের সম্ভবত এটি জুন জুলাই কি আগস্ট হবে, আগস্ট মাসে আমাকে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন ডেকে পাঠালেন। তিনি তার বাড়ির একটি ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন যে হাসিমকে বলো আগামীকাল সকালবেলা আমি প্রধানমন্ত্রী, তখন তো প্রধানমন্ত্রী না, তখন ছিল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কাছে যাচ্ছি। তিনি ডাক ডেকেছেন, সেই জন্য আজকে সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করে সব কিছু জেনে যায়। গেলাম। স্যার বললেন যা বললেন, সংবিধান আঁকা হবে, আমরা আগামীকাল যাচ্ছি, আমাদের নিয়ে যাবে আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। আমরা তার সঙ্গে যাচ্ছি, তুমি যাচ্ছি, তোমাকে আমি তো ওই গ্রাফিক ডিজাইন একটু কম বুঝি, বর্তমানে প্রেস ছাপা টাপা ইত্যাদি, যাই হোক। তো যখন গেলাম আমরা, বঙ্গবন্ধু তখন এই ইস্কাটনে এখন যেটি গেস্ট হাউস, এখানে ছিল তখন এই যে অফিস। তো তখন তিনি আবিদিন স্যারকে দেখি তার বসা থেকে দাঁড়িয়ে গেলেন দরজার দিকে, একদম তিনি জড়িয়ে এসে তাকে যে আবিদিন ভাই আসেন, হ্যাঁ বঙ্গবন্ধু মানে এসে তাকে একদম মানে জড়িয়ে ধরে বললেন যে আবিদিন ভাই, এই যে দেখাটা, এটা যে হবে কোনোদিন ভাবি নাই, আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, এবং 30 লক্ষ লোক তো আমরা হারিয়েছি, কত মা বোন হারিয়েছি। তো এখন আসেন আবিদিন ভাই আসেন। তো তিনি তখন বললেন যে বঙ্গবন্ধু তখন জয়নুল আবেদিনকে বললেন যে আমি আরও 2-3টা দেশের সংবিধান নিয়ে এসেছি, দেখেন ভারতের সংবিধানটা সেটা এঁকেছে তাদের দেশের শিল্পী নন্দলাল বসু। তো আমরা দেখলাম, দেখার পরে বলে যে হ্যাঁ করে দেব, মানে আমরা আমাদের মতো করব, অন্য কোনো সংবিধানের মতো না, জয়নুল আবেদিন বললেন। আর এই বিষয়ে যে খুব ভালো জানে, আমি এই হাসিমকে নিয়ে এসে ওর সঙ্গে পরিচয় করে দিই। তখন বলল আবিদিন ভাই আপনি থামেন, ওর পরিচয়টা আমি দিচ্ছি। আমি তো নিজেই অবাক, কারণ বঙ্গবন্ধুর সঙ্গে হ্যাঁ। তখন বলল যে আবিদিন ভাই ও আমার 6 দফার লোগো মনোগ্রাম, তারপরে 6 দফা আমি ঢাকায় ইডেন হোটেলের যে মাঠে বসে আমি মানে উদ্বোধন করেছি, মানে সেই 6 দফা সম্পর্কে প্রথম ঢাকায় যেখানে বলেছি, সেই সব কাজ সে করে দিয়েছিল এবং আমার খুব ভালো লেগেছিল বিষয়টা। তো যাই হোক, কিন্তু এই যে লোগো নকশাগুলো যখন নিয়ে গেলাম, তখন যখন দেখছেন তিনি পাইপ টানছেন, সব দেখতেছেন, তার ভালো লাগলো, এবং খুব অ্যাবস্ট্রাক্ট ফর্ম, 6টা আকার আকৃতি, কোনোটা গোলাকার, কোনোটা 4 কোণা, কোনোটা 6 কোণা ইত্যাদি। তো শেখ মনি তখন বললো যে মামা হাসেম ভাই কিন্তু এই আপনার এই 6 দফার অন্য একটা অর্থ দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমাকে বললো যে কী অর্থ বল। 6টি ঋতু, এই 6টি ঋতুতে একটি বছর আমরা ভাগ করি, আমাদের এই চাষবাস, কোন ঋতুতে কী চাষ হবে, এমনকি আমরা যারা একটু অবস্থাপন্ন তারা কোন ঋতুতে কী কাপড় পরবো, জীবনযাপন সব কিছু এই 6 ঋতু ভিত্তিক, বাঙালির অস্তিত্বের সাথে জড়িত, একদম সব কিছু আমাদের জীবন ঐতিহ্য সব কিছু সাথে জড়িত। সুতরাং এই 6 দফা, আপনার 6 দফা আর আমাদের বাঙালির জীবন কি অসাধারণ জানেন আবিদিন ভাই। আমি ওর ব্যাখ্যা শুনে সেদিন কিছু বলি নাই, কিন্তু এটা আমার মনে আছে, মনে রাখবো। বঙ্গবন্ধু বলেছেন। তো এটা আমার জন্য বিরাট একটা মানে কি বলবো আর, যাই হোক। তো সেইভাবে আমি 6 দফা সবই করলাম। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা আমার জানার জন্য। আসলে আপনি একজন চিত্রশিল্পী, প্রচ্ছদ শিল্প আর চিত্রশিল্পের মধ্যে কি আসলে তফাৎ আছে? তফাৎ খানিকটা আছে,
সেটা হলো আমরা ক্যানভাসে যখন একটা ছবি আঁকি তখন যে মুক্ত মন নিয়ে আঁকি, ওই প্রচ্ছদ করতে গেলে যেমন আগে যখন করতাম সেই আমলে কিন্তু এই যে প্রচ্ছদ ছাপা হতো 1 রঙে, 2 রঙে, 3 রঙে, 4 রঙে, এবং এই কথাগুলো আমাদের মনে রাখতে হতো। কারণ ব্লক প্রত্যেকটা রং ভিন্ন ভিন্ন ছাপা হবে। তখন ছিল লাইন ব্লক, আবার হাফ টোন ব্লক। এখন যেমন আমাদের পেন্টিংগুলো একদম আমরা যা আঁকি হুবহু তা নিয়ে আসা যায়। এখন প্রযুক্তি এখন এত উন্নতি লাভ করেছে যে প্রযুক্তির কথা বাদই দিলাম, মানে আঁকার ক্ষেত্রে আসলে হ্যাঁ, ওই জন্যে তখন আমাদের চিন্তা করতে হতো যে আমাকে 3 রঙে করতে হবে, 2 রঙে করতে হবে। সুতরাং কিন্তু আঁকার ড্রয়িং বা আমি যে দিচ্ছি, আমি যে আঁকছি, আমার যে চেতনা বা আমার ভিতরে যে জিনিসগুলো আছে বা মেধা, সেটা কিন্তু সমান। 86 সালে সেটা হয় টোকিওতে, সেখানে বাংলাদেশ থেকে আমি আমন্ত্রিত হয়েছিলাম। সেটাও এক বিস্ময়কর ব্যাপার। তো যাই হোক, তো সেখানে আমি এই বিষয়টা জানি। এবং ওই যে আন্তর্জাতিক সংস্থাটি, তাদের নিয়ম হচ্ছে এই যে মানে শিশুদের জন্য যারা লেখে, যিনি লেখেন, যিনি ভাষা বর্ণনা দেন, তিনি যেমন একজন লেখক, আবার ওই বইয়ের ছবি যিনি আঁকেন তিনিও লেখক। তারা বলে 2 জন লেখক শিশুদের প্রাইমারি সেকশনে, এবং তারা তাদের প্রত্যেক সম্মেলনে একটা পুরস্কার দেয়, যে পুরস্কারের মান মর্যাদা হচ্ছে নোবেল পুরস্কারের মতো। ওই পুরস্কারের নাম হচ্ছে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। হ্যাঁ, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের নামে, রূপকথার জাদুঘর, তার নামে পুরস্কার। আবার অনেকে যখন বোঝে না তখন ওর সঙ্গে ওরা বলে যে নোবেল প্রাইজের সমতুল্য মানে শিশুদের বইয়ের জন্য এই পুরস্কার। হাসেম ভাই, আমাকে না টেলিভিশনের নিয়ম মাফিক একটা সময় বেঁধে দেওয়া হয়, হাত পা বাঁধা থাকে। কিন্তু আমি ফিরে এসে আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে। একটা বিরতি নিচ্ছি আমি আপাতত, যে জলে আগুন জ্বালাতে। অজপাড়াগার একজন মানুষ, কিন্তু আজকের বিখ্যাত চিত্রশিল্পী হাশেম খান। আছি যে জলে আগুন জ্বালাতে, আমি সামিয়া রহমান এবং হাশেম ভাই। আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে, যেটি বললাম যে অজপাড়াগার একজন মানুষ আজকে এই পর্যায়ে এসছেন। তাহলে একজন শিল্পীর জন্য পরিবেশ গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তার মেধা, তার পরিশ্রম, তার সাধনা? সব কিছুই সমান গুরুত্বপূর্ণ, একটি আরেকটির পরিপূরক। হাশেম ভাই, তাহলে আপনাকে প্রশ্নই করি, আপনি যেহেতু বললেন কোনটি গুরুত্বপূর্ণ, আপনি অধ্যাপনাও করেছেন, আপনি চিত্রশিল্পী, আপনি কাঠের ভাস্কর্য করেন, আপনি আমি কচিকাঁচার মেলায় শিশুদের আন্দোলন করেছি, এবং আজকে যে শিশুরা ছবি আঁকছে আমি এর পেছনে লেগে আছি। আমি বলতে চাই না যে আমি নিজেই এটা প্রতিষ্ঠাতা, কিন্তু আমি আন্দোলনের মাধ্যমে এই সংস্কৃতিটাকে আজকে প্রতিষ্ঠিত করেছি। আপনাদের আন্দোলনের ফলেই হয়েছে। কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম, আপনি অধ্যাপনা করেছেন, আপনি চিত্রশিল্পী, আপনি প্রচ্ছদ এঁকেছেন, ইলাস্ট্রেশন করেছেন, কাঠের ভাস্কর্য করেন, পোস্টার এঁকেছেন, আপনি কচিকাঁচার আন্দোলনের সাথে যুক্ত, অনেক কিছুর সাথে যুক্ত ছিলেন, অনেক মেধাবী মানুষদের, বিখ্যাত মানুষদের সংস্পর্শে এসেছেন। আপনার জীবনে কোনটি আপনার কাছে মনে হয় সবচেয়ে বেশি আপনি আনন্দ পেয়েছেন? কোনটি বলে? আমার কাছে আপনি যে কথা বললেন, এবং এর বাইরেও আরও কিছু বিষয় আছে, সবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সবগুলোই কিন্তু আমাকে আনন্দ দিয়েছে, এখন আনন্দ দিচ্ছে, কারণ একটি আরেকটির পরিপূরক আমার কাছে। আপনি আরও অনেক 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 বছর কাজ করেন এবং আমাদেরকে আরও অনেক সব চমৎকার রুচিসম্মত শিল্প আমাদের সামনে উপহার দিন। কিন্তু হাশেম ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের শিল্প আন্দোলন সম্পর্কে খুব সংক্ষেপে, অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, আপনার কি ধারণা? বাংলাদেশের শিল্প আন্দোলন অত্যন্ত ফলপ্রসূ। এদিক থেকে আমাদের অনেক কিছুই ছিল না। এই চারুকলাকে কেন্দ্র করে, চারুকলা ভবনকে, এই ইনস্টিটিউটকে, এখন অনুষদকে কেন্দ্র করে এই দেশে বহু সাংস্কৃতিক আন্দোলন হয়েছে। শুধু যে চিত্রকলা আন্দোলন তা না, জয়নুল আবেদিনের নেতৃত্বে, এবং তারা ছিলেন একেবারে অসাম্প্রদায়িক এবং বাংলাদেশ প্রেম। তারা শুধু আমাদেরকে ছবি আঁকা শেখান না, তারা আমাদের মন তৈরি করেছেন, আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদের সিলেবাসে, পাঠ্যসূচিতে এমনভাবে তৈরি করেছেন যে এখানে 71 সালে কেউ রাজাকার হয়নি, কেউ দেশের বিরুদ্ধে একটা কথা বলেনি। আমরা এখনও বেশিরভাগ এই
প্রগতিশীল সমৃদ্ধিশীল সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যেতে চাই। যখনই জনগণের কোনো মানে বিষয় আসে, দাবি দেওয়া আসে, অধিকার ন্যায্য অধিকার আদায়ের কথা আসে, চারুকলা শিল্পীরা সবসময় কিন্তু আমি বলবো সেই সময় পর্যন্ত বা আজও পর্যন্ত, এই যে আজকে বলছি যে সারা পৃথিবীতে শিল্পকলার যে উত্তরণ ঘটেছে, এবং আমরা যদি 5 জন শ্রেষ্ঠ, এখন পর্যন্ত 5 জন শ্রেষ্ঠ ড্রয়িং মাস্টারকে যদি আমরা খুঁজি, কামরুল হাসান সেই 5 জনের একজন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনি আরও আমাদের অসাধারণ সব চিত্রকর্ম উপহার দিন, প্রচ্ছদ আঁকুন, ইলাস্ট্রেশন করুন। অনেক কিছু আপনি আমাদেরকে দিয়েছেন। কাঠের ভাস্কর্য আপনার পুরো বাড়িময় ছড়িয়ে আছে। দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠানের একটা সময়ের সীমাবদ্ধতার কারণে শেষ হতে হচ্ছে, কিন্তু এই মানুষটি আসলে শুধু ছবি আঁকেন না, তিনি আমাদের মন তৈরি করেন। তার চোখ দিয়ে আমাদেরকে বাংলাকে দেখেন, বাংলার মানুষকে দেখেন, বাংলার মানুষের অধিকারের কথা বলেন। যে কোনো সাংস্কৃতিক আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন এবং এখনও বিশ্বাস করেন এই বাংলায় সব শ্রেষ্ঠ শিল্পীরা রয়েছে এবং ছিলেন, আছেন, থাকবেন। তার অনেক দীর্ঘায়ু কামনা করছি। আমার শেষ উচ্চারণ যে কথাগুলো আপনি বললেন, সেই জন্যে মুক্তিযুদ্ধ করেছি আমরা যে শব্দ নিয়ে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। যে যারা আগুন জ্বলে।